মিস্টার রায়, আপনি কি কথা বলছেন সেটা ভেবে বলছেন তো? সামান্য একটা ডায়েরির জন্য, তাও আবার একটা পুরনো ডায়েরির জন্য, কেউ আপনাকে বলেছে বিশ্বনাথকে খবর দিতে? দেখুন, আপনাদের মিথ্যে কথা বলে কি আমার কোনো লাভ হবে? তাছাড়া বিশ্বনাথ বাবু যদি সাহায্য না করেন, তাহলে তো আমিও সেই ভদ্রলোককে সাহায্য করতে পারবো না। তবে ভদ্রলোকের কিন্তু বেশ নাম রয়েছে, হ্যাঁ, সেই কারণেই আপনার কাছে আমার আশা। আপনি তার নাম শুনলে নিশ্চয়ই আমার সাহায্য করতে চাইবেন বিশ্বনাথ বাবু। তবে সমস্যাটা যে কী সেটা তিনি আমায় নিজে কিন্তু খুলে বলেননি, এবং এই বিষয়ে পুলিশের সাহায্যও তিনি চান না। এতক্ষণ পর বিশ্বনাথ আড়মোড়া ভাঙল। তারপর কপালের ওপর চাপিয়ে রাখা হাতটা নিচে নামিয়ে বলল, মিস্টার রায়, আপনার সঙ্গে এমন লোকেদের বেশ পরিচয় আছে যারা পুলিশের সাহায্য চান না, অথচ আপনার সাহায্য চান, কিংবা আপনার মাধ্যমে আমার সাহায্য তারা চান। আচ্ছা, আপনি নিজে পুলিশ হয়ে এই সমস্ত লোকেদের খুঁজে বার করেন কি করে? হ্যাঁ, বিশ্বনাথ কথাটা হেসে বললেও তার কথার মধ্যে যে একটা ছোট্ট খোঁচা ছিল, সেটা আমি বুঝতে পারলেও মিস্টার রায় বুঝতে পারল না। তিনি গর্বিত ভঙ্গিতে হেসে বলে উঠলেন, আসলে এতগুলো বছর হয়ে গেল এই থানাতেই রয়েছি, ট্রান্সফারও পাইনি, আবার পদোন্নতিও হয়নি। তাই এখানকার আশেপাশের বিশেষ কিছু মানুষের সঙ্গে ওই সামান্য সাক্ষাৎ হয়ে গিয়েছে আর কি। কিন্তু আপনি বলছিলেন ভদ্রলোক এই সময়কার বেশ একজন নামকরা লেখক। আচ্ছা, তার নামটা কি বলুন তো? অবিনাশ হালদার। আশা করি তার কথা আপনি শুনেছেন। বছরখানেক আগে তার একটা উপন্যাস বেশ জনপ্রিয় হয়েছিল। তাছাড়া সেই উপন্যাসটা বাংলা ছাড়াও হিন্দি এবং ইংরেজিতে এবং আরও দু একটা ভাষাতেও নাকি প্রকাশ করা হয়েছিল। তিনি উপন্যাসের জন্য কি একটা পুরস্কারও নাকি রাজ্য সরকারের তরফ থেকে পেয়েছিলেন। অবিনাশ হালদার, তার নাম তো আমি বেশ শুনেছি। তার সঙ্গে একবার একটা অনুষ্ঠানে আমার দেখাও হয়েছিল। নামকরা লেখক শুনেছি, তবে তার বয়স অনেকটাই বেশি। তার মানে কেসটা নেহাত ছোটোখাটো কোনো ব্যাপার নয়। তার মতো একজন লেখকের পক্ষে পুলিশের সাহায্য পাওয়াটা খুবই সহজ। বিশেষ করে পুলিশ এই বড় ফেমের মানুষদের একটু বেশি সাহায্য করে থাকে। তা সত্ত্বেও তিনি যখন আপনার মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছেন, তার মানে ব্যাপারটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করলেও তো তিনি পারতেন। এভাবে আপনার মাধ্যমে খবর পাঠালেন কেন? বেশ, আমরা যাব, তবে এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না। আপনাকে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। আসলে আমায় একটু বেরোতে হবে। মিস্টার রায় খানিক ইতস্তত করলেন, তবে বোঝাই যাচ্ছিল ভদ্রলোককে যেহেতু কথা দিয়ে ফেলেছেন, তাই তার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্বনাথ বেরিয়ে পড়লে আমি আর মিস্টার রায় বেশ কিছুক্ষণ বসে রইলাম। এর মধ্যে অবশ্য হরিদা একবার আমাদের জন্য জলখাবার দিয়ে গিয়েছিল। তবুও একসময় মিস্টার রায় অধৈর্য হয়ে বললেন, আচ্ছা সৌরভবাবু, বিশ্বনাথবাবু কি আসতে খুব দেরি হবে? তাহলে কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আসলে বুঝতেই পারছেন তো, সকাল সকাল এমন একটা ব্যাপার নিয়ে বেরিয়েছি। তাছাড়া রাউন্ডে বেরোতে হবে, থানাতেও তো কিছু কাজবাজ রয়েছে। খুব বেশি দেরি হবে বলে তো মনে হয় না। আপনাকে বসিয়ে রেখেছে যখন, তখন তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু সমস্যাটা হলো, কি কাজে গেছে সেটা আমি নিজেও এখনো জানি না, তাই আপনাকে নিশ্চিতভাবে কিছুই বলতে পারবো না। আর কিছুক্ষণ বসে থাকবার পর বিশ্বনাথ ফিরে এলো। আমরা তিনজনে মিলে মিস্টার রায়ের জিপে করেই গিয়ে পৌঁছলাম সেই প্রখ্যাত লেখক অবিনাশ হালদারের বাড়িতে। ভদ্রলোকের বাড়িটা শহরের থেকে একটু বাইরের দিকে। পরে শুনেছিলাম তিনি এই বাড়িটা নিজের কাজের জন্যই নতুন করে কিনেছেন। তা প্রায় বছর 3 হলো। বাড়ির সামনে একটা ফুলের বাগান রয়েছে। একতলা বাড়ি। জায়গাটা বড় রাস্তা কিংবা লোকালয় থেকে একটু ভেতরের দিকে। একটা বড় রাস্তা থেকে ছোট পিচের রাস্তা বেরিয়ে এসেছে। সেখান থেকে আরও একটু এগিয়ে গেলে একটা ছোট্ট মাঠের মতো রয়েছে। এক পাশ দিয়ে আমাদের জিপটা এগিয়ে গিয়ে দাঁড়ালো এক প্রান্তে। দেখা গেল
মাঠের একদম শেষের দিকে এই একটা মাত্র বাড়ি। জিপের শব্দ শুনেই অবিনাশবাবুর কাজের লোকটি বাইরে বেরিয়ে এলো। দেখা গেল মিস্টার রায়ের সঙ্গে তার বেশি চেনা জানা রয়েছে। সত্যি বলতে মিস্টার রায়ের সঙ্গে এত লোকের চেনা জানা কি করে থাকে তা নিয়ে মাঝে মাঝে আমার বেশ অবাক লাগে। কাজের লোকটি এগিয়ে এসে জিপের কাছে দাঁড়ালো, বলল, বাবু একটু বেরিয়েছে, আমায় বলেছে আপনারা এলে আপনাদের বসতে দিতে। তবে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কোথায় গিয়েছে জানো? একটা চিঠি পোস্ট করতে গেছে। আমরা সামনের দিকে এগোলাম। বিশ্বনাথ আস্তে আস্তে বলল, চিঠি পোস্ট করার জন্য নিজেকে যেতে হয়েছে, অর্থাৎ চিঠিটা বেশ গুরুত্বপূর্ণ, আর না হলে বেশ গোপনীয়, কি তাই না মিস্টার রায়? এ ব্যাপারে আমি কি করে বলবো, তবে ব্যাপারটা যে খুবই গোপনীয় সেইটুকু তো বলতেই পারি। তিনি বারবার বলে দিয়েছেন যেন আর কাউকে ব্যাপারটা না জানানো হয়। আচ্ছা, ভদ্রলোক গেছেন কিসে? এখান থেকে তো হেঁটে যাওয়াটা সম্ভব নয়, বেশ খানিকটা দূরেই রয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিস নিয়ে আমরা আর মাথা ঘামালাম না। ভেতরে গিয়ে বসতেই রঘু চা এনে দিল। চায়ে চুমুক দিতেই কিন্তু অবাক হলাম। অসাধারণ চা হয়েছে। অনেকদিন পর এমন সুস্বাদু চা খেতে পেলাম। চা খেতে খেতে চা জিনিসটা আমাদের কাছে বেশ সহজলভ্য হয়ে গেছে। তবে তার মধ্যেও এই চাটা অসাধারণ হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে রঘুর অন্তত চায়ের হাত বেশ ভালো। রঘুর চায়ের হাত কিন্তু সত্যিই ভালো। রঘুর রান্না আমি খেয়েছি, যদি আপনারা কোনোদিন খেতে চান তাহলে। ঠিক তখনই ঘরের দরজার কাছে উঁকি দিলেন একজন ভদ্রলোক। তারপর সামান্য হেসে বললেন, একদিন কেন, একটু পরেই তো দুপুর হয়ে যাবে। দুপুরের খাবারটা না হয় আপনারা আমাদের সঙ্গেই খেয়ে যেতে পারবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। নমস্কার, আমি অবিনাশ হালদার। সঙ্গে সঙ্গে আমি ভদ্রলোককে চিনতে পারলাম। ভদ্রলোককে দেখেছিলাম প্রায় বছর দুয়েক আগে। এখন তার বয়স আরও বেড়েছে। দেখে মনে হয় তার বয়স ওই 42 কিংবা 43 হবে। বেশ লম্বা রিজু চেহারা, গায়ের রং একটু ফর্সার দিকে, তবে চোখের তলায় কালি পড়েছে। মাথার চুল এলোমেলো, চুলে পাক ধরতে শুরু করেছে। অবিনাশবাবুর পরনে সাদা কালো ছাপার পাঞ্জাবি আর সঙ্গে মানানসই প্যান্ট। ভেতরে এসে ঢুকে সামনের চেয়ারটা টেনে নিয়ে আমাদের পাশে বসতেই রঘু তাকে 1 কাপ চা দিয়ে গেল। আপনার মতো একজন মানুষ আমায় ডেকে পাঠিয়েছে, সেটা শুনে বেশ ভালো লাগলো। কিন্তু সমস্যাটা কি বলুন তো? মানে আপনি পুলিশের সাহায্য নিতে চাননি কেন? যদি কিছু হারিয়ে থাকে তাহলে পুলিশের সাহায্য নিলে সেটা চট করে পেয়ে যাবেন, তাই না? সমস্যাটা একটু অন্যরকম। আসলে আমি মিস্টার রায়কে সেভাবে ব্যাপারটা খুলে বলিনি। আসলে আমার যে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল সেটা আবার আমি ফেরত পেয়েও গেছি। কিন্তু সমস্যাটা হলো, এই ডায়েরি ফেরত পাওয়ার পরেই আমার কেমন যেন মনে হচ্ছে ডায়েরিটা কেউ খুলেছিল, এবং শুধু খুলেছিল সেটা নয়, বেশ ভালোভাবে কেউ পড়েওছে। অবিনাশবাবু কথা বলতে গিয়ে একটু যেন কি ভাবলেন। তারপর আবার আমাদের মুখের ওপরে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আপনাদের ব্যাপারটা প্রথম থেকেই বলি, না হলে আপনারা ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারবেন না। আসলে আমার বাড়িতে আমার ওই শেষের ওই ঘরটাতে বেশ কিছু বইপত্র রয়েছে। তা আমার কাজ করার জন্য আমি ওই ঘরেই আর কি লিখি। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত ওই ঘরে আমাকে থাকতেই হয়। ওই ঘরে একটা ছোট বিছানার ব্যবস্থাও রয়েছে। রাতের বেলা কাজ করতে করতে যদি আর শোবার ঘরে আসতে না ইচ্ছা হয় তাহলে ওখানেই থেকে যায়। রঘুর জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থাও আছে। আমার সমস্ত কিছু ওই দেখাশোনা করে। আমি আপন ভোলা মানুষ আর কি, কখন কি করি তার কোনো কিছুই আর মনে থাকে না। ডায়েরিটা এই মাসখানেক আগেও বার করেছিলাম, তখন ডায়েরিটা একবার পড়েও ছিলাম। মনে হয়েছিল অনেক তো হলো, এবার না হয় নিজের একটু আত্মজীবনী লিখে রাখা দরকার। সে নিয়ে একজন প্রকাশকের সঙ্গে কথাও বলেছিলাম। সেই ডায়েরিটা পড়ে নিয়ে সেই মতো লেখাও শুরু করেছে। মাসখানেক ধরে কাজ করছিলাম। তারপর সপ্তাহখানেক আগে একদিন ডায়েরিটা আমার পড়ার টেবিলের উপর থেকেই উধাও হয়ে যায়। সারা বাড়ি খুঁজেও সেই ডায়েরির কিন্তু আমি কোনো খোঁজই আর পাইনি। কিন্তু এরপরে আরও 4 দিন পর
ডায়েরিটা হঠাৎ করে আমি খুঁজে পাই আমার ঘরের পড়ার টেবিলের উপরে। সমস্যাটা হলো যে ডায়েরিটা হারিয়ে যাওয়া এবং ডায়েরিটা খুঁজে পাওয়া এর মাঝে কিন্তু একদিনও আমি আমার বাড়ি থেকে কোথাওই যাইনি। আমার পড়ার ঘরে সচরাচর কেউই ঢোকে না। আমি ঘর থেকে বের হলেও ওই ঘরের দরজায় তালা দিয়েই যাই, কারণ রঘুর পরিষ্কার করার স্বভাবটাই রয়েছে। সে কখন পরিষ্কার করতে গিয়ে কোন প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলবে তার কোনো ইয়াত্তা নেই। আপনাকে একটু আটকাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলি। এই যে ডায়েরিটা আপনার হারিয়ে যাওয়ার পরে খুঁজে পেয়ে গেছেন, তাহলে এইখানে আপনার সমস্যাটা কি? ডায়েরিতে আমার একটা গুরুত্বপূর্ণ ছবি ছিল। সেই ছবিটা ডায়েরির দুটো পাতাকে আটা দিয়ে আটকে তার মধ্যেই আমি রেখেছিলাম, যাতে চট করে বাইরের কারুর হাতে পড়লে ওই ছবির ব্যাপারটা কিংবা সে সম্পর্কে বাইরের কেউ সহজে বুঝতে না পারে। কিন্তু ডায়েরিটা ফিরে পাওয়ার পরে প্রথম দিন খেয়াল না করলেও দ্বিতীয় দিন বুঝতে পারি ডায়েরিটায় ওই দুটো পাতা আর নেই। কেউ খুব সূক্ষ্মভাবে ওই দুটো পাতা ডায়েরি থেকে সমানভাবে কেটে ফেলেছে। তবে যতই সমানভাবে কেটে ফেলুক না কেন, একদিকে দুটো পাতা কেটে ফেললে অন্য পাশে দুটো পাতা হিসেব করলে সেটা পাওয়াই যায়। তাছাড়া যেহেতু আমি রেখেছিলাম তাই ওটা আমার কাছে ধরা পড়েই যায়। কিন্তু ওই যে বললাম, ওই কয়েকদিনের মধ্যে আমি বাড়ি থেকে কোথাও বাইরে বেরোইনি, এমনকি রঘুও বাড়িতেই ছিল। তার মানে ডায়েরি নয়, আসলে ছবিটার জন্যই আপনি এতটা চিন্তিত হয়ে পড়েছেন। যদি কিছু মনে না করেন তাহলে আমায় কি বলা যাবে এই ছবিটার আসল ঘটনা কি? সমস্ত ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেছে তখন এটুকু লুকিয়ে রেখে আর কি লাভ বলুন না। আপনি হয়তো জানেন না, আমার স্ত্রীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 10 বছর আগে। তার কারণ ছিল অন্য একটি মেয়ে, তার সঙ্গে আমি একটা সম্পর্কে জড়িয়েই পড়েছিলাম। সে কথা যখন আমার স্ত্রী জানতে পারে তখন সে আমায় ছেড়ে চলে যায়। দোষটা যদিও আমারই ছিল, তাই আমি সেদিক থেকে আর কিছুই করিনি। তবে 2-1 তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলাম। বড্ড জেদি সে, তাই কখনো আর তাকে ফিরিয়ে আনতেও পারিনি। তারপর বছর 2 পরে সে অন্যত্র একটা বিয়েও করে ফেলে। তারপর থেকেই আমাদের দুজনের মধ্যে কখনো কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু সমস্যা হলো এই ছবিটা। এই ছবিটা ছিল যে আমার সঙ্গে যে মেয়েটির আমার সম্পর্ক ছিল সেই মেয়েটিরই ছবি ছিল। এই ছবিটা যদি বর্তমানে বাইরে আসে আর তার ফলে যে একটা সমস্যা তৈরি হতে পারে তা তো বুঝতেই পারছেন। বর্তমানে আমাকে অনেকেই চেনে, তাদের মধ্যে অনেকেই আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের কথাও জানেন। তবে আমার স্ত্রী এই বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে কোনো কিছুই বাইরের লোকেদের কাছে প্রকাশ করেনি কখনো। সমস্ত কিছুই ঠান্ডা মাথায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই তখন যেটুকু সমস্যা হয়েছিল তাতে খুব একটা অসুবিধা কিছুই হয়নি, কারণ তখন লেখক হিসাবে আমার এতটা গভীরভাবে নামও হয়নি। কিন্তু এখন সেটা হয়েছে। এই মুহূর্তে এই ছবিটা যদি বাইরে আসে তাহলে তো বুঝতেই পারছেন যে আমার... আপনি ভয় পাচ্ছেন এই ছবিটা যদি কেউ বাইরে প্রকাশ করে দেয় তাহলে তাতে আপনার মান সম্মানের ব্যাপারটা নিয়ে টানাটানি হতে পারে। কিন্তু ধরুন যদি এমন হয় ছবিটা দিয়ে কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছে কোনো কারণে? আমি সেটাও ভেবেছিলাম, কিন্তু এই কদিনের মধ্যে তো আমার কাছে কোনো টেলিফোনও আসেনি, কেউ টাকাও চায়নি, কিংবা অন্য কোনো কারণে আমাকে ভয়ও কেউ দেখায়নি। সেই কারণেই তো আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়েছি। বিশ্বনাথবাবু, আমি জানি না আপনাকে ঠিক কি করতে হবে, তবে আমি শুধু চাইছি এই ছবিটা কার কাছে আছে সেটা আপনাকে জানতে হবে। আপনি কি ডায়েরিটা একবার দেখবেন? ডায়েরিটা দেখেও আমার সামান্য সন্দেহ হয় কেউ আমার ডায়েরিটা পড়ে ফেলেছে। আর যদি সেটা করে ফেলে থাকে তাহলে তো সেখানেই আমার সমস্ত কিছু লেখাও রয়েছে। অবিনাশবাবু, আপনি বলছেন ওই মেয়েটির সঙ্গে আপনার সম্পর্কের দিকটা বাইরে জানাজানি হলে সমস্যা হতে পারে, কিন্তু আপনি নিজেই জানাচ্ছেন আপনি আপনার আত্মজীবনে লিখতে চাইছেন। তাহলে সেক্ষেত্রে কি আপনি সেই ব্যাপারটা সম্পূর্ণ বাদ দিয়ে রাখবেন? কথাটা শুনতে একটু অন্যরকম মনে হলেও আসলে আত্মজীবনীতে আমরা সেই সমস্ত কিছুই লিখি যেগুলি আসলে আমাদের ভালো দিক দেখায়। খারাপ দিকটা নিজের আত্মজীবনীতে কেউই নিজে লেখে না। যদি অন্য কেউ লেখে তখন সেটা প্রকাশ পায়। তবে আমার মনে হলো আমার আত্মজীবনী এই মুহূর্তে আমিই লিখে রাখবো। তাই কাজ শুরু হলো। অনেক হলো, আর ভালো লাগছে না। আর 2টো উপন্যাস আমি শুরু করেছি, সে 2টো শেষ করে আর আমি লেখালেখিও করব না। এবং 2টো উপন্যাসের পরই আমার এই আত্মজীবনী প্রকাশ করে লেখক জীবনের পরিসমাপ্তি ঘটাবো। তাই এই মুহূর্তে কোনো কালই আমার ছবিতে লাগুক সেটা আমি আর চাইছি না। এই কারণেই আপনি পুলিশের সাহায্য নিতে চাননি? হ্যাঁ, কারণ পুলিশের সাহায্য নিলে এইখান থেকে ওইখান পর্যন্ত খবরটা যাবে যে।
কিন্তু বিশ্বনাথ বাবু, আপনাকে এই কেসে কিভাবে সাহায্য করব? তাছাড়া চুরি কে করেছে তার ব্যাপারেও তো কিছুই জানা নেই। আপনারা চাইলে আমার ঘরটাও দেখতে পারেন। ঘরটা আমি দেখাতেও পারি এবং যা যা সাহায্য প্রয়োজন আমি সবই করতে পারি। শুধু ওটা কে চুরি করেছে সেটা খুঁজে আপনাকে বার করতেই হবে। বিশ্বনাথ চুপ করে কি যেন ভাবল, তারপর অবিনাশবাবুর সঙ্গে পাশের ঘরে গিয়ে ঢুকল। আমরা সেখানেই বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর ওরা দুজন ঘর থেকে বেরিয়ে এলো। বিশ্বনাথ বলল, সব কিছুই দেখলাম, তবে এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। আপনি যে টেলিফোন ব্যবহার করেন না সেটা বুঝতে পারছি, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম রইল না। মিস্টার রায়ের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলবো, প্রয়োজন হলে নিশ্চয়ই আপনার কাছে আসব। আরেকটা কথা, আপনাদের বাড়িতে আর কে কে আসে? কয়েকজন চেনা প্রকাশক ছাড়া আর কেউই আসে না। বন্ধু বলতে ওই একজনই রয়েছেন, তিনিও আবার আমার জগতের সঙ্গেই যুক্ত। কয়েকদিন আগেও তিনি একবার এসেছিলেন। তার নাম জয়ন্ত লাহিড়ী। তিনি সদ্য লেখক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আর কেউই আমার এই বাড়ির ঠিকানা জানে না। নিরিবিলিতে থাকবো বলেই তো এমন একটা জায়গায় এসে থাকতে শুরু করেছি। আমার জন্য রঘুর বড়ই কষ্ট হয়। তাকে প্রায় 2-3 দিন পরেই এখান থেকে বেশ খানিকটা দূরে বাজারে গিয়ে সমস্ত জিনিসপত্রই কিনে আনতে হয় আর কি। এতক্ষণ পরে খেয়াল করলাম ঘরের মধ্যে রঘুও এসে উপস্থিত হয়েছে। রঘু সামান্য হেসে বলল, একটু অসুবিধে যে হয় না সে কথা বলবো না, তবে ভালো লাগে। সকালে উঠে বাগান দেখাশোনা করে রান্নাবান্না করি, বাকি দিন এখানে ওখানে ঘুরি, বেশ ভালো লাগে। শহরে খালি গাড়ি ঘোড়া, লোকজন, চেঁচামেচি, এদিকে বড় ভালো লাগে। বাবু মাঝে মাঝে বই পড়ে শোনান। আরেক প্রস্থ চায়ের পালা সেরে সেদিনকার মতো আমরা বিদায় নিলাম। অবিনাশবাবু বারবার বলে দিলেন, এরপরে যেদিন আমরা আসবো সেদিন কিন্তু দুপুরে এখানেই খেতে হবে। রঘুর হাতের মাংস যে একবার খেয়েছে সে আর কোনো দিন ভুলতে পারবে না। জিপ চলতে শুরু করলো। মাঠ পেরিয়ে এসে বড় রাস্তার কাছে পড়তেই দেখতে পেলাম বিশ্বনাথের মুখটা কেমন যেন হয়ে গেছে। বললাম, কি ব্যাপার? এখন বুঝতে পারছি কিন্তু এর মধ্যে তুমি কি ভাবতে শুরু করেছো। অবিনাশবাবুকে খারাপ করে কার কী লাভ হবে? মোটিভটা কি? ভদ্রলোকের স্ত্রীর যদি তেমন কোনো মোটিভ থাকতো তাহলে অনেক আগেই তিনি করতে পারতেন। রাজ্য সরকার থেকে পুরস্কার পেয়েছেন 2 বছর আগে। তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন অনেক বছর আগে। তার একটা উপন্যাস দেশে সাড়া ফেলেছে, কিন্তু এটা উপযুক্ত সময় নয় তাকে বদনাম করার। সেটা করার হলে আগেই করা যেত। আচ্ছা মিস্টার রায়, আশা করি আপনি অবিনাশবাবুর স্ত্রীর ব্যাপারটা জানেন এবং তার ঠিকানাটাও জানেন। তার সঙ্গে একবার দেখা করা যাবে কি? মিস্টার রায় অবিনাশবাবুর স্ত্রীর ঠিকানা জানতেন, কিন্তু তার সঙ্গে দেখা করা এই মুহূর্তে সম্ভব নয়। কোনো একটা স্কুলের কাজে তিনি বাইরে গিয়েছেন, তাই এর মধ্যে তার সঙ্গে একবার কথা বলে রেখেছেন মিস্টার রায়। তিনি জানিয়েছেন 2 দিন পর ফিরলে তিনি নিজেই জানাবেন। বিশ্বনাথ ভদ্র মহিলার সঙ্গে কথা বলে তারপরে কেসটা শুরু করবে বলে জানালো। কিন্তু এরই মধ্যে একটা ব্যাপার ঘটে গেল। জিপ নিয়ে মাঠ পেরিয়ে ছোট রাস্তা ছেড়ে বড় রাস্তার কাছে এসেছি। সেখানে একটা চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানের কাছে লোকজন বসেছিল। তাদের মধ্যে একজন লোককে দেখলাম আমাদের দিকে তাকিয়ে দেখছে। বেশ খানিকক্ষণ ধরে সে আমাদের দিকে তাকিয়ে আছে দেখতে পেলাম। লোকটাকে দেখে আমার কেমন যেন সন্দেহ হলো, তাই বিশ্বনাথকে সে বিষয়ে আমি বললাম। বিশ্বনাথ শুনে বলল, আমরা যখন ভেতরে যাচ্ছিলাম তখনও লোকটা ওখানে ছিল। আমরা অতক্ষণ সময় কাটালাম। বাকি লোকগুলো কিন্তু বদলে গেলেও একমাত্র সে লোকটি বদলায়নি। চোখ ঢেকে রাখার জন্য চোখের ওপর চশমা পড়েছে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। অবিনাশবাবু ব্যাপারটা যত সহজ বলে মনে করছেন, আসলে ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আমার কেমন যেন মনে হচ্ছে বড় একটা বিপদ কিছু হতে চলেছে। মাঝখানে 2 দিন কেটে গেল।
নতুন করে আর তেমন কিছুই হলো না। সেদিন সকালে বিশ্বনাথ ঘরে বসে রয়েছে, ভীষণ মন দিয়ে একটা বই পড়ছে। এমন সময় ঘরের টেলিফোনটা বেজে উঠল। টেলিফোন ধরে কথা বলে বিশ্বনাথ বলল, সৌরভ, তুমি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি মিস্টার রায় চলে আসবেন। কিন্তু যাবে কোথায় বলবে তো? অবিনাশবাবুর স্ত্রী মালা সরকারের সঙ্গে আমাদের দেখা করার কথা হয়েছিল, মনে আছে? তার সাথে কথা না বলে তো কেসটা শুরু করতে পারছি না। আচ্ছা, তুমি কি মনে করছো ওই ছবিটা অবিনাশবাবুর স্ত্রী মালা সরকার নিজে চুরি করিয়েছেন কাউকে দিয়ে? কিন্তু সেটা নিয়ে তার এখন কি লাভ হবে? অন্য কারোর তো কোনো মোটিভ থাকতে পারে অবিনাশবাবুকে বদনাম করার জন্য, তাই না? মোটিভ বড় অদ্ভুত জিনিস সৌরভ। অনেক সময় সামান্য ছোট ছোট ব্যাপারেও মানুষ এমন অনেক কিছু করে ফেলতে পারে যা আমরা ধারণা করতে পারি না। আবার অনেক সময় অনেক বড় বড় ব্যাপারেও মানুষ কিছু না করে চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারে। কোনটা হতে পারে এ ব্যাপারে ভাবা খুবই কঠিন। তবে একটা বিষয় আমার মনে হচ্ছে, অবিনাশবাবুর শত্রু অবিনাশবাবুর কাছেরই কেউ। দেখুন, ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর আমি আবার বিয়ে করেছিলাম, আপনারা নিশ্চয়ই সে কথা জানেন। তবে সেই জন্যই আজকে আমি আমার নিজের জীবন নিয়ে অনেক খুশি আছি, অনেক ভালো আছি। আমি ওর ব্যাপারে আর কিছুই জানতে চাই না। অবিনাশবাবুর ব্যাপারে আপনি কিছু জানতে চান না সেটা ঠিক, কিন্তু তার বইপত্র কিন্তু আপনার আলমারিতে দেখা যাচ্ছে। অর্থাৎ তার বইপত্র আপনি এখনও পড়েন। এটা স্বাভাবিক, একজন লেখক হিসাবে তিনি আপনার কাছে বেশ পছন্দের হতেই পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে একটা প্রশ্ন করতে চাই। বিশ্বনাথের কথায় ভদ্রমহিলা একবার আলমারির দিকে তাকালেন। আমিও সেদিকে তাকিয়ে দেখতে পেলাম সত্যি সত্যি অবিনাশ হালদারের লেখা কয়েকটা বই র্যাকের দ্বিতীয় থাকে জলজল করছে। বলুন, আপনি কি জানতে চান? যে মেয়েটির কারণে আপনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল, সেই মেয়েটির সঙ্গে কি অবিনাশবাবু তারপরে কোনো রকম সম্পর্ক রেখেছিলেন? মানে আমি বলতে চাইছি, ওই মেয়েটির সঙ্গে অবিনাশবাবুর সম্পর্ক ঠিক কত সময় ছিল? আসলে ওর সঙ্গে সম্পর্কের সময়টা খুব বেশি ছিল না। আমার সঙ্গে বিয়ে হওয়ার প্রায় বছরখানেকের মধ্যেই ব্যাপারটা হয়। আমার সঙ্গে বিয়েটা ওর দেখাশোনা করেই হয়েছিল। ওর বাড়ির লোকেরাই সম্বন্ধটা করেছিল। ওর বাড়ির লোকেরা জানতো না যে কারোর সঙ্গে ওর একটা সম্পর্ক রয়েছে, আর সেটা নিয়েই সমস্যাটা হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম সমস্যাটা ঠিক হয়ে যাবে। তবে বিয়ের পরেও যখন দেখলাম যে ওর সঙ্গে সম্পর্ক রয়েছে, তখন আমি আর মানতে পারিনি। কিন্তু আমাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে কিন্তু মেয়েটির সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। তাছাড়া প্রায় কয়েক মাস পরে মেয়েটির অন্য কোথাও বিয়েও হয়ে যায়। তার মানে মেয়েটির ব্যাপারে আপনি খবর রেখেছিলেন? হ্যাঁ, সামান্য একটু তো রেখেই ছিলাম। রাখিনি সে কথা বলাটা হয়তো ভুল। তবে আমার এবং ওর দুজনেরই জেদ অনেক বেশি, আর সেই কারণেই কেউ কখনো সমস্ত কিছু ভুলে এগিয়ে গিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করিনি। আমি অপেক্ষা করেছিলাম কিছুদিন, কিন্তু তারপর যখন দেখলাম যে এটা আর সম্ভব নয় কোনোভাবেই, কারণ আমার পরিবারেও তখন আমার আর বেশি দিন থাকাটা সম্ভব হচ্ছিল না, তাই আমাকে বাধ্য করে বিয়েটা করতে হয়েছিল। কিন্তু ভদ্রমহিলা দেওয়ালের দিকে তাকালেন। তার পরনে একটা কালো রঙের শাড়ি আছে। এতক্ষণ পরে বুঝতে পারলাম ভদ্রমহিলার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনি মারা গিয়েছেন। 2 বছর হলো হার্ট অ্যাটাক করেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব কিছু শেষ হয়ে যায়। তবে আমার এখন সব কিছু গুছিয়ে নিতে খুব একটা অসুবিধে হয়নি। স্কুল, বাড়ি, এই সমস্ত কিছু নিয়ে আমি বেশ ভালো আছি। কিন্তু এর মধ্যে আবার কেন এই সমস্ত ব্যাপারটা আপনারা টেনে আনছেন বলুন তো? দেখুন, আমার মনে হচ্ছে অবিনাশবাবুর প্রাণের ভয় রয়েছে। আর শুধু তাই নয়, তার সঙ্গে আপনারও প্রাণ ঝুঁকি রয়েছে। এমন কোনো একটা ব্যাপার রয়েছে যে কেউ আপনাদের দুজনকে কোনো কারণে টার্গেট করতে চাইছে। কেন করতে চাইছে সেটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না।
কিন্তু মিসেস সরকারের এই কেসের মধ্যে কোনো ইয়ে তো নেই, মানে আছে আছে, একটা কথা ভেবে দেখুন, ওই ডায়েরিটা এতদিন বাড়িতে পড়েছিল, অথচ তখন কিন্তু কেউ ওই ডায়েরির দিকে তাকায়নি। যেই সেটা বার করলেন অবিনাশবাবু এবং সেটার ওপর ভিত্তি করে নিজের আত্মজীবনী লেখা শুরু করতে চাইলেন, তখনই কিন্তু ডায়েরিটা চুরি হলো। এবং তারপরে চুরি হলো ছবিটা, অর্থাৎ কেউ একজন জেনে গেছে সমস্ত ব্যাপারটা। অবিনাশবাবু আর মিসেস সরকারের মধ্যে যেটা ছিল সেটা অন্য কেউ জানে এবং সে কিছু একটা করতে চাইছে। অদ্ভুত ব্যাপার তো, আমাদের মধ্যে তেমন কিছু ছিল না। আমরা বিচ্ছেদটা খুব শান্তভাবেই করেছিলাম, যাতে কোনো পক্ষেরই কোনো সমস্যা না হয়। বিশেষ করে তখন, কারণ ওই সময় ওর নাম আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়ছিল। সেই সময় ওকে ডুবিয়ে দেওয়ার ইচ্ছেটা আমার একেবারেই ছিল না। সেটা করলে তো আমি যে কোনো সময়ই করতে পারতাম। কিন্তু আজ সময়টা কিন্তু অন্যরকম। 2 বছর আগে আপনার হাজবেন্ড মানে মিস্টার সরকার মারা গেছেন। এখন আপনি একা। এই মুহূর্তে আপনার আর কিছু না হোক, আর্থিক একটা সাহায্য সব সময় প্রয়োজন। সেক্ষেত্রে হতেই পারে আপনি ছবিটা চুরি করিয়ে তারপর ব্ল্যাকমেল করে। এই কথায় মিসেস সরকার কেমন যেন অদ্ভুতভাবে তাকালো বিশ্বনাথের দিকে। তারপর বলল, আপনি এমনটা ভাবতেই পারেন বিশ্বনাথবাবু, আপনার কাজটাই তো সন্দেহ করা, কিন্তু কোনো লাভ হবে না। কেন কি আপনি আমার দিক থেকে এমন কিছু খুঁজেই পাবেন না যাতে আমাকে আপনার অপরাধী বলে মনে হয়। তাছাড়া আমি সবে একটা কাজে জয়েন করেছি, আমার এখন খুব ক্লান্ত লাগছে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন করবার না থাকে তাহলে আমি একটু বিশ্রাম নিতে চাই। কাল সকালে আবার আমাকে কাজে যেতে হবে। বিশ্বনাথ উঠে দাঁড়ালো, হাত জোর করে নমস্কার করে বলল, একটু সাবধানে থাকবেন। আপনি কিছু করুন আর নাই করুন, আপনাদের দুজনের ওপরে একটা হামলা হতে পারে বলে আমার মনে হচ্ছে। নমস্কার। বাইরে এসে বিশ্বনাথ মিস্টার রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কি যেন কথা বলল। তারপরে আমার কাছে এসে বলল, সৌরভ, তোমায় বোধহয় একটা কাজ করতে হবে। আমার যতদূর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে। তার আগে তোমায় অন্তত এই দুজনের মধ্যে যে কোনো একজনের বাড়ির আশেপাশে নজর রাখার কাজটা করতে হবে। আমি বুঝতে পারছি দূরত্বটা অনেক, তোমার সমস্যা হবে, কিন্তু অন্য কারোর বদলে তুমি করলে আমার একটু সুবিধেই হবে। হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোমার কেন মনে হচ্ছে যে এই দুজনের ওপর আক্রমণ হবে? এত বছর পরে আমার মনে হয় না মিসেস সরকার অবিনাশবাবুর কোনো ক্ষতি করতে চাইবেন। তার মানে এমন কেউ আছে যারা এই গোটা ব্যাপারটা জানে এবং সে এদের মধ্যে যে কোনো একজনের ক্ষতি করে অন্যজনকে ফাঁসাতে চাইছে। একবার ভেবে দেখো, এই মুহূর্তে যদি মিসেস সরকারের কোনো ক্ষতি হয় তাহলে তার সমস্ত দায়ী কিন্তু গিয়ে পড়বে অবিনাশবাবুর ওপর। কারণ ওই ছবিটা চুরি গেলে সবচেয়ে বেশি সন্দেহ হয় মিসেস সরকারকে। সেই কারণে অবিনাশবাবু কাজটা করে থাকতে পারেন বলেই ধরে নেওয়া হবে। আবার অবিনাশবাবুর যদি কোনো ক্ষতি হয় তাহলে সন্দেহ গিয়ে পড়বে মিসেস সরকারের ওপরে, কারণ তার এখন স্বামী নেই। তার ওপর অবিনাশবাবু তাকে ছেড়ে অন্য মেয়ের কাছে গিয়েছিলেন। সেই হিসাবে দেখতে গেলে তিনি কিছু একটা করে থাকতে পারেন। অবিনাশবাবু পুলিশকে কিছু জানাতে চাইছেন না। পুলিশকে জানালেই ব্যাপারটাতে দুজনকেই সন্দেহ করতে শুরু করবে, আর তাতে দুজনেরই ক্ষতি। আমার মনে হচ্ছে কেউ কেউ একজন এই দুজনের ক্ষতি চাইছে। কিন্তু সেটা কে? তুমি মিসেস সরকারের বাড়ির আশেপাশে নজর রাখো, তাকে একটু অনুসরণ করো। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, যতটা সম্ভব হয় আর কি। আমি অবিনাশবাবুর বাড়ির উপরে নজর রাখছি। এই ফাঁকে মিস্টার রায় অন্যদের ওপর নজর রেখে খোঁজ খবর করার চেষ্টা করবে। দেখতে দেখতে এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। মিসেস সরকারের ওপর নজর রাখার কাজটা আমি শুরু করেছি। সকালের দিকে বাড়ি থেকে গাড়িতে করে মিসেস সরকারের বাড়ির কাছাকাছি আমি চলে আসি। তিনি 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েন, স্কুল পর্যন্ত যান। স্কুলটা খুব বেশি দূরে নয়। সেখান থেকে বিকেলে বেরিয়ে আবার বাড়িতে ফিরে আসেন। মাঝে মাঝে বিকেলের দিকে কিংবা সন্ধ্যায় একটু বাইরে বেরোন, তবে খুব বেশিক্ষণের জন্য নয়। মিসেস সরকারের বাড়িতে একজন কাজের লোক রয়েছে। যেদিন আমরা তার বাড়িতে গিয়েছিলাম সেদিন তাকে দেখতে পাইনি, পরে তাকে দেখতে পেয়েছিলাম।
সে ছুটি নিয়ে দেশের বাড়িতে গিয়েছিল। আবার মিসেস সরকার বাড়ি ফিরে আসায় সেও ফিরে আসে। তবে এর মধ্যে অদ্ভুত একটা ব্যাপার একদিন লক্ষ্য করেছিলাম। একদিন সন্ধ্যের দিকে মিসেস সরকার বেরিয়েছিলেন, আমিও বেশ কিছুটা দূরত্ব রেখে তাকে অনুসরণ করছি। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট পার্কের মতো জায়গা আছে, সেখানে তিনি গিয়েছিলেন। আমিও সেখানে একটু দূরে চায়ের দোকানে বসে নজর রাখছি। এমন সময় মনে হলো একজন যেন পার্কের ভেতরে ঢুকে মিসেস সরকারের উপরে নজর রাখছে। কিছুক্ষণ পর সে আবার বেরিয়ে গেল। লোকটার সঙ্গে আমার দেখা না হলেও আমি বেশ বুঝতে পারছিলাম লোকটা মিসেস সরকারের জন্য এখানে এসেছেন। সেই খবরটা বিশ্বনাথকে জানিয়েছিলাম, কিন্তু সে কিছুই বলেনি। বিশ্বনাথ ওদিকে নজর রেখে চলেছে অবিনাশ বাবুর ওপরে। আসলে যে কি হয়ে চলেছে তার কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। বিশ্বনাথ আমায় কিছুই খুলে বলছে না। একদিন সকালবেলা আমাদের বাড়িতে এলেন মিস্টার রায়। আমরা দুজনেই ঘরে বসে রয়েছি। মিস্টার রায় সামনের চেয়ারে বসে বললেন, আপনার কথা মতো সব কিছু খোঁজ খবর নিয়েছি। ওই যে চিঠিটা অবিনাশবাবু পাঠিয়েছিলেন, হ্যাঁ সেটা পাঠিয়েছিলেন তারই কোনো এক চেনা লোকের কাছ থেকে। তবে সেটা কে সে ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। যদিও সরাসরি জিজ্ঞাসা করলে সেটা তো আর হবে না, তাই একটু সময় লাগছে। তবে আমার মনে হয় ওই চিঠির সঙ্গে এই ব্যাপারের কোনো সম্পর্ক নেই। আর ওই যে অবিনাশবাবুর সঙ্গে সেই যে নতুন লেখক, সেও এর মধ্যে একবার দেখা করতে এসেছিল বই কি। খুব শীঘ্রই কিছু একটা হতে চলেছে। অবিনাশবাবুর ডায়েরি থেকে তার আত্মজীবনীর লেখার কাজ প্রায় শেষের পথে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই তিনি সেটা জমা করবেন প্রকাশকের কাছে, এবং তারপরেই কিছু একটা হবে। তাহলে এখন আর কিছু হবে না? আর এই মিসেস সরকারের ওপরে যে নজর রেখে চলেছে, কেন জানি না আমার মন বলছে এখন কিছু হবে না, বুঝলে? অবিনাশবাবুর লেখাটা শেষ হওয়ার পরে কিছু একটা হলেও হতে পারে। আচ্ছা মিস্টার রায়, সাদা পোশাকে পুলিশের পাহারা ব্যবস্থা করুন এই দুজনের বাড়ির আশেপাশে। তারপর কয়েকটা দিন সময় দিয়ে দেখা যাক কি হয়। এরপর আরও কয়েকটা দিন কেটে গেল। অবিনাশবাবু আর মিসেস সরকারের কেসের ব্যাপারটা সত্যি বলতে আমি ভুলেই গিয়েছিলাম। দোকান নিয়ে বেশ খানিকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। একদিন সন্ধ্যের দিকে বাড়িতে ফিরতেই বিশ্বনাথ তার ঘরে ডেকে পাঠালো আমাকে। ঘরে ঢুকতেই দেখতে পেলাম মিস্টার রায় বসে আছেন। আরে মিস্টার রায়, আজকে এখানে এই সময় কি ব্যাপার? ওই কেসের ব্যাপারে কিছু হলো নাকি? আরে সেই কেসের ব্যাপারে বলবো বলেই তো তোমায় ডাকলাম। মিস্টার রায় অনেকক্ষণ ধরে এসে বসে আছেন। আসলে কাল রাতের দিকে একসাথে অবিনাশবাবু এবং মিসেস সরকার দুজনের বাড়ির ওপরই হামলার চেষ্টা করা হয়েছিল। তবে সাদা পোশাকের পুলিশের থাকার জন্য কিছু করতে পারেনি, ধরা পড়ে গেছে। অবিনাশবাবুর বাড়িতে ঢোকার চেষ্টা করতেই রঘু জেগে গিয়েছিল, কিন্তু মিসেস সরকারের বাড়িতে ঢুকে পড়েছিল। তবে সঠিক সময়ে পুলিশের লোক সেখানে গিয়ে পড়ায় কোনো সমস্যা হয়নি। সর্বনাশ! কিন্তু কেন? মানে কে করেছে এসব? যারা ধরা পড়েছে তারা যে করছে না সেটা তো বুঝতেই পারছি, তাদের দিয়ে কেউ করাচ্ছে, কিন্তু কেন? প্রথমে তো আমাদের মনে হয়েছিল যে মিসেস সরকারই কিছু একটা করেছে। ওই ডায়েরিটা চুরি করে ছবিটা দিয়ে ব্ল্যাকমেল করতে চাইছে অবিনাশবাবুকে। বিশেষ করে 2 বছর আগে মিস্টার সরকার মারা যাওয়ার পর থেকে মিসেস সরকারের আর্থিক দিকটা খুবই ভেঙে পড়েছিল। স্কুলে তিনি একটা চাকরি করলেও সেটা প্রাইভেট স্কুল, এবং সেখান থেকে যা টাকা তিনি পান তাতে সমস্ত খরচা করে হাতে বলতে গেলে কিছু একটা থাকে না তেমন। গোটা ব্যাপারটা জানতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। এবার আসি অবিনাশবাবুর কথায়। অবিনাশবাবু লেখালেখি প্রায় ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন। তার শেষ দুটো উপন্যাস তিনি খুব দ্রুতই সমাপ্ত করবেন বলে ভেবেছেন, এবং এই যে আত্মজীবনী সেটা প্রকাশকের কাছেই থাকবে, তবে সেটা এখন বাইরে বেরোবে না। দুটো উপন্যাস শেষ হওয়ার পরে তিনি লেখালেখি থেকে পুরোপুরি অবসর নেওয়ার পরে ওটা ছাপা হবে। অর্থাৎ লেখার জগৎ থেকে আশা করি 2 বছর কিংবা 3 বছরের মধ্যে সরে আসবেন। একদিক দিয়ে দেখতে গেলে মিসেস সরকার এবং অবিনাশবাবু
দুজনেই কিন্তু একা এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগলেও লাগতে পারে। এই এমন একটা পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছিল। রঘু আমাদের জানিয়েছে অবিনাশবাবুর সঙ্গে মাঝে একবার মিসেস সরকারের কথা হয়েছে। মিসেস সরকার এই খবরটা আমাদের পরে জানিয়েছেন। প্রথম দিন তিনি কিন্তু এই ব্যাপারে আমাদের কিছুই জানাননি। এবার একটা কথা ভেবে দেখো সৌরভ, এতদিন কিছু হলো না, এতদিন একবারও এরা দুজন কথা বলার চেষ্টা করেনি। তখন কিছু না হয়ে হঠাৎ করে এখন হলো কেন? তার মানে এমন কিছু একটা ঘটেছে যেটার জন্য ওরা এখন এমন কথা বলছে। আবার এমনটাও হতে পারে যে অন্য কোনো এমন ঘটনা ঘটেছে যেটা এই দুজনের কথা বলার জন্য ঘটে থাকতে পারে। কাছাকাছি গিয়েছিলে কিন্তু পুরোপুরি হয়নি। ব্যাপারটা এমন হয়েছে, কোনো একটা তৃতীয় ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটেছে যার সঙ্গে এদের জীবনের কোনো সম্পর্ক নেই, অথচ অন্য কেউ ভেবেছে যে তার পেছনে এদের সম্পর্ক আছে, তাই এদের পেছনে লেগেছে। তোমার তো মনে আছে আশা করি, অবিনাশবাবু একজন লেখকের কথা বলেছিলেন যিনি সম্প্রতি নাম করতে শুরু করেছেন এবং তিনি মাঝে মাঝে অবিনাশবাবুর কাছেও আসতেন। জয়ন্ত লাহিড়ী? হ্যাঁ, জয়ন্ত লাহিড়ী। এবার জয়ন্ত লাহিড়ীর ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানতে পারি তার বাড়ি এখানে নয়, তার বাড়ি কল্যাণীর দিকে। আরেকটা কথা কি তুমি জানো, এই যে যেই মেয়েটিকে নিয়ে অবিনাশবাবু এবং মিসেস সরকারের মধ্যে ঝামেলা হয় এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়, সেই মেয়েটির বাড়িও কিন্তু কল্যাণীর দিকে। অবিনাশবাবুর কাছ থেকে জানা যায় এই জয়ন্ত লাহিড়ীর বয়স কিন্তু খুব বেশি নয়। তবে অবিনাশবাবুর একদম সন্দেহ ছিল না জয়ন্ত লাহিড়ীর উপরে। এই জয়ন্ত লাহিড়ী এর পরেও বেশ কয়েকবার অবিনাশবাবুর কাছে এসেছেন, তার সঙ্গে কথা বলেছেন এবং কাজের ব্যাপারে তার সঙ্গে আলোচনাও করেছেন। জয়ন্ত লাহিড়ীর খোঁজ করতে গিয়ে কল্যাণীতে অনেক বছর আগের ওই মেয়েটির কথা আমরা জানতে পারি, যে মেয়েটি আসলে এই জয়ন্ত লাহিড়ীর দিদি। অবশ্য জয়ন্ত লাহিড়ীর সঙ্গে তার বয়সের বেশ খানিকটা পার্থক্য ছিল। যখন অবিনাশবাবুর বিয়ে হয় তখন তার বয়স ওই 32 বছর। তখন জয়ন্ত লাহিড়ীর দিদির বয়স প্রায় 22 বছর এবং জয়ন্ত লাহিড়ীর বয়স তখন সব থেকে কম, ধরো 15 কিংবা 16 বছর। অর্থাৎ যে সময় এই সমস্ত ঘটনা ঘটেছিল তখন তার বোঝার ক্ষমতা থাকলেও তার থেকে বেশি কিছু তার মাথায় আসার কথা নয়। এক মিনিট, আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া তাদের মধ্যে সব সম্পর্ক তো ছিন্ন হয়ে গেছিল, তাই না? এখানেই হলো আসল সমস্যা। অবিনাশবাবু এবং মিসেস সরকার আমাদের একটা মিথ্যে কথা বলেছিলেন। সেটা হয়তো মিসেস সরকারের কাছ থেকেই ওই সম্পর্ক ছিন্ন হওয়ার পরে, কিন্তু ওই মেয়েটির সঙ্গে অবিনাশবাবুর সম্পর্ক ছিল এবং তার প্রায় কয়েক বছর পরে মেয়েটির বয়স যখন ওই 25 কি 26 মতো হয়েছিল, তখন থেকে তাদের সম্পর্ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তারপর মেয়েটি সুইসাইড করেছিল। আমি অবাক হয়ে তাকালাম মিস্টার রায়ের মুখের দিকে। বিশ্বনাথের দুটো হাত তার মুখের কাছে। সে বলল, ততদিনে জয়ন্ত লাহিড়ী আরেকটু বড় হয়েছে, অর্থাৎ তার বয়স তখন এই 21 কিংবা 22 বছর, অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। ততদিনে নিশ্চয়ই অবিনাশবাবুকে সে চিনতে শুরু করেছে, কিন্তু প্রতিশোধের কথাটা তখন তার মাথায় আসে না। জয়ন্তবাবুর ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি। ছোট থেকেই তিনি ভীষণ শান্ত এবং বেশি মেধাবী। পড়াশোনায় তার বেশ মাথা রয়েছে। বাংলা নিয়ে বেশ ভালো রেজাল্ট করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। কলেজেও তার ভালো রেজাল্ট রয়েছে। এরপরে তিনি লেখার দিকে ঝুঁকে পড়েন এবং তারপরেই মাত্র কয়েক মাস আগে থেকে এই অবিনাশবাবুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার মানে অবিনাশবাবুর সঙ্গে সাক্ষাৎ ইচ্ছে করেই করেছিল। কিন্তু এই ডায়েরি চুরির ব্যাপারটা? এখানেই হলো আসল সমস্যা। যেদিন জয়ন্তবাবু ডায়েরিটা চুরি করেছিলেন সেই দিন অবিনাশবাবু এবং রঘু দুজনেই বাড়িতে ছিল। বিকেলের দিকে রঘু বাড়ির বাইরে বাগানে জল দিচ্ছিল। তখন অবিনাশবাবু তার ঘরে জয়ন্তবাবুকে নিয়ে বসেছিলেন। কোনো একটা ছুতোয় অবিনাশবাবুকে জয়ন্তবাবু পাশের ঘরে পাঠায়, আর সেই ফাঁকে সেই ডায়েরিটা তুলে নেয় এবং কয়েকদিন পরে নির্দিষ্ট সময় শেষে ডায়েরিটা ফেরত দিয়ে যায়। কিন্তু কেন?
জয়ন্ত লাহিড়ী তার দিদি অর্থাৎ জয়িতা লাহিড়ীর কাছ থেকে জানতে পেরেছিল ওই ছবিটার কথা, যেই ছবিটা অবিনাশবাবুর কাছে আছে, এবং সেটাই একমাত্র ছবি যেটাতে জয়িতা লাহিড়ী এবং অবিনাশবাবু দুজনেই রয়েছেন। ওই ছবিটাই প্রমাণ করাতে পারে অবিনাশবাবুর চরিত্র সে সময় ভালো ছিল না এবং তার সঙ্গে জয়িতার একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা বাইরে এলে অবিনাশবাবুর ক্ষতি হয়ে যেত, আর সেটাই সে চেয়েছিল। আমি অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম বিশ্বনাথের দিকে। মিস্টার রায়ের মুখটাও থমথম করছে। আমি বললাম, তার মানে এতদিন পর জয়ন্ত লাহিড়ী তার দিদির সঙ্গে অবিনাশবাবুর যে সম্পর্কটা চাপা পড়েছিল সেই সম্পর্কটা বাইরে এনে আসলে তাকে বদনাম করতে চেয়েছিল, আর সেই কারণেই ডায়েরির ছবিটা চুরি করে মিসেস সরকারের ওপর সন্দেহটা আমাদের দিকে ঘুরিয়ে দেয়। তাহলে এই দুজনের ওপর ওরা আক্রমণ করতে গেল কেন? এইখানেই সামান্য ভুল করেছিল। তোমার হয়তো মনে আছে আমি তোমাদের বলেছিলাম একটা আক্রমণ হতে পারে। সত্যি বলতে কার ওপর আক্রমণ হবে সেটা আমি বুঝতে পারিনি। যদি একটা আক্রমণ হতো তাহলে উল্টো দিকের মানুষটাকে আমাদের সন্দেহ করতে হতো, কিন্তু জয়ন্ত লাহিড়ী এটাই ভুল করে বসে। দুজনের ওপরই আক্রমণের চেষ্টা করে সে। আসলে দুজনকেই ভয় দেখাতে চাইছিল এবং উল্টো দিকের মানুষটার পক্ষে তাকে শত্রু তৈরি করতে চেয়েছিল। তুমি মনে করো অবিনাশবাবু যদি মিসেস সরকারকে টেলিফোন করে তার বাড়িতে আক্রমণ হওয়ার কথা বলতেন, তাহলে মিসেস সরকার সে কথা বিশ্বাস করতেন না, কারণ তার বাড়িতেও আক্রমণ হয়েছে একইভাবে। কিন্তু পুলিশের পাহারা থাকার জন্য পুরোটাই ধরা পড়ে যায় এবং যারা দুজন আমাদের হাতে ধরা পড়েছে তারা স্বীকার করেছে জয়ন্ত লাহিড়ী তাদের পাঠিয়েছিল। তবে তাদের কারোর উদ্দেশ্য মারার জন্য ছিল না, শুধুমাত্র ভয় দেখানোর কিংবা আহত করার জন্য বলা হয়েছিল। কিন্তু জয়ন্ত লাহিড়ী একবারও কথাটা ভাবলো না, যদি ধরা পড়ে যায় তাহলে তো তার শাস্তি হবে। এতটা নির্ভীকভাবে সে কাজটা করতে পারলো কি? একটা কথা ভেবে দেখো, যদি পুলিশের হাতে কেসটা যেত তাহলে পুলিশ কি করত? ডায়েরি চুরি গেছে এবং ছবি চুরি গেছে সেই নিয়ে তারা একটা সমস্যা তৈরি করত। তারপরে যখন ডায়েরি পাওয়া যায় তখন ছবিটা নিয়ে পুলিশ আর বেশি মাথা ঘামাতো না। তারপরেও যদি অবিনাশবাবুর বাড়ির ওপর আক্রমণ হতো তাহলে তদন্ত করত, কিন্তু কোনো কিছুই বাইরে বেরিয়ে আসতো না। কারণ জয়ন্ত লাহিড়ীর যে কল্যাণীতে বাড়ি রয়েছে এবং বর্তমানে যে তিনি এখানে থাকেন, এই সমস্ত কিছু খুঁজে বার করতে মিস্টার রায়কে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কি মিস্টার রায়, ঠিক বলছি তো? আর বলবেন না বিশ্বনাথ বাবু, কি না করতে হয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে বলে জয়ন্তীর ছবি তুলে তারপরে সেটাকে এখানে ওখানে পাঠিয়ে অনেক কিছু করতে হয়েছে। তার জন্যই তো এত সময় লাগলো। এই কারণেই বোধহয় অবিনাশবাবু মিস্টার রায়কে দিয়ে তোমায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি ভরসা করতেন এবং তার ভরসা হিসেবে তোমাকেও ভরসা করতে পেরেছিলেন। তবে আমাদের মনে হয় একবার অবিনাশবাবুর সঙ্গে দেখা করতে যাওয়া প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, তবে এখন 2 দিন তিনি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না। তিনি তার একটা কাজ নিয়ে বসেছেন। এই সমস্ত কিছু মিটে যাক আগে, তারপরে অবশ্যই আমরা তার সঙ্গে দেখা করব। তবে বিশ্বনাথ বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদটা দিই, আপনি না থাকলে হয়তো এত তাড়াতাড়ি কেসটা সলভ করাই যেত না মশাই। অপরাধী যদি নির্ভীকভাবে কাজ না করত তাহলে হয়তো আমারও সময় লাগতো বই কি। জয়ন্ত লাহিড়ী মনে করেছিল তাকে কেউ ধরতে পারবে না। তাকে খুঁজে বার করা সহজ না থাকলেও খুব একটা কঠিন ছিল না। তার এমন সাহসী পদক্ষেপের জন্যই কিন্তু আমরা এত সহজে তাকে ধরতে পারলাম। ছবিটা কার কাছে আছে এখন? জয়ন্ত লাহিড়ী খবরটা বোধহয় পেয়ে গেছে। তাকে এখানকার বাড়িতে পাওয়া যাচ্ছে না। কল্যাণীতে তার খোঁজে লোক পাঠানো হয়েছে, সেখানে জয়ন্ত লাহিড়ীর মা আছে। আশা করছি খুব শীঘ্রই তাকে খুঁজে পাওয়া যাবে এবং ছবিটাও তার কাছেই আছে। তার মানে ছবিটা এখনো আমাদের সকলের হাতের নাগালের বাইরেই রয়ে গেল। বিশ্বনাথ কোনো উত্তর দিল না। সে তার জায়গা ছেড়ে উঠে গেল জানালার দিকে।